ওর বন্ধু বলতেছে আঙ্কেল জিল্লুল নাই, জিল্লুল মারা গেছে। মানে টোটাল আমার নামে বর্তমানে 8টা মামলা দিয়েছে। অনেক লোকের মিথ্যা মামলা দিছে। কি যে দুর্বিষহ জীবন যাপন করতেছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী শেখ জিল্লুর। চলুন পুরো ঘটনাটি সম্পর্কে তার বাবার মুখ থেকেই জেনে নেওয়া যাক। যখন আবু সাইদ শহীদ হয় তখন ওর ভিতরে একটা কামড় শুরু হয়ে যায়। কয়েকবারই আমাকে ওর ভিডিওটা দেখাইছে। অনেক বোঝানোর পরেও ওর বন্ধুদের নিয়ে ওরা আন্দোলনে যাইত। 18 তারিখে আমি আমার কর্মস্থল থেকে আমি ফেরত আসি, দেখলাম যে আমার মোবাইলে 3টা ফোন আসছে। ব্যাক করলাম, ব্যাক করার পরে আর কি ওর বন্ধু বলতেছে আঙ্কেল জিল্লুল নাই, জিল্লুল মারা গেছে। আমি ওদের বললাম যে কোথায় আছো তোমরা? ওরা বললো যে নাগরিক হাসপাতালে আছে। নাগরিক হাসপাতালে গেলাম, নাগরিক হাসপাতালে যাওয়ার পরে দেখি কি আমার আব্বা নাই। জিল্লুর হত্যাকাণ্ডের 19 দিন পর শেষ হয় জুলাই আন্দোলন। এরপর কেটে গেছে 1.5 বছর, কিন্তু ছেলে হত্যার বিচার চেয়ে দোষীদের বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের করতে পারেনি বাবা হাসান শেখ। কিন্তু এর পেছনের রহস্যটা কি? কি বিচার হবে? মামলা হয়েছে, অন্য আরেকজনে করছে। আমরা করতে গেলে পরে বললো যে এটা মামলা হয়ে গেছে। যে মামলা করছে উনি কি আপনাদের কোনো আত্মীয় স্বজন? না, আমরা চিনি না। অর্থাৎ জিল্লুর নিহতের ঘটনায় পরিবারের কেউ নয়, মামলা করেছেন ভিন্ন এক ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলার বাদীকে, তার অবস্থানই বা কোথায়? মামলা পিবিআইতে গেছে। পিবিআইয়ের যে দারোগা, তার সাথে কথা বললাম। সে বলল যে আমরা খুঁজতেছি, পাচ্ছি না তারে। হাসান শেখের দাবি, ভুয়াবাদীর করা মামলাটিতে আসামি করা হয়েছে অনেক নিরপরাধ মানুষকেও। ইতোমধ্যে বিষয়টি তদন্তকারী সংস্থাকেও অবহিত করা হয়েছে। অনেক লোকের মিথ্যা মামলা দিছে। আমি পিবিআইয়ের দারোগারেও বলছি, এডিসি ছিল তাকে আমি বলছি মিথ্যে মামলা যারা পড়ছে তাদের উদ্ধার করেন, কারণ যারা মারছে তাদের নামে মামলা হয় না। এখন প্রশ্ন উঠতেই পারে, শহীদের রক্তে রঞ্জিত যে বিচার, সেটা কিভাবে পরিণত হলো মামলা বাণিজ্যে? কারা সে অদৃশ্য খেলোয়াড় যারা নিরপরাধ মানুষকে জড়াচ্ছে হত্যার মামলায়? এসব রহস্য উন্মোচনে জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার উপর অনুসন্ধানে আলো ফেলবে টিম আন্ডারকভার। অনুসন্ধানের শুরুতেই একটি মামলা নজরে আসে। চাঞ্চল্যকর একটি হত্যা মামলার আসামির সঙ্গে কথা বলতে কুমিল্লা জেলায় অনুসন্ধানী টিমের সদস্যরা। নিজ মাটির জন্য কিছু করার তাগিদ থেকে 2024 সালে ইউরোপ থেকে বাংলাদেশে ছুটে আসেন ইঞ্জিনিয়ার মনিরুল আলম। এরই মধ্যে শুরু হয় ছাত্র জনতার জুলাই আন্দোলন। ছাত্রদের সহায়তা দিতে আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার পক্ষে থেকে যখন আমি আন্দোলন করেছি, তৎকালীন সময় আমার নামে 2টা মামলা হয়েছিল। তা আমি তো বিপক্ষের শক্তি না, আমি তো পক্ষে ছিলাম আন্দোলনের। তাহলে আমার নামে কেন এই মামলা? অর্থাৎ জুলাই আন্দোলনে অংশগ্রহণের দায়ে 2টি মামলার আসামি হন মনিরুল। পরবর্তী সময়ে এসব মামলায় কারাবরণও করতে হয়েছে তাকে। ফার্স্ট অ্যারেস্ট হয়েছে 10ই অক্টোবর 2024 তারিখে। দ্বিতীয়বার আমাকে অ্যারেস্ট করেছে আপনার 29 অক্টোবর 2024 সালে। শেখ হাসিনা সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার আসার পরে নির্বাহী আদেশে এগুলো খারিজ করে দেওয়া হয়। কিন্তু বিধি বাম, শুধু কারাবরণ করেই শেষ হয় না ভোগান্তি। আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সত্ত্বেও খোদ জুলাই হত্যাকাণ্ডের 8টি মামলার আসামি হতে হয়েছে এই মনিরুলকে। আমি আজকে প্রায় 14 মাসের মতো আমি আমার বাড়িতে ঘুমোতে পারি না, আমি বাড়িতে যেতে পারি না, আমি আমার স্ত্রী সন্তানকে দেখতে পারি না। কি যে দুর্বিষহ জীবন যাপন করতেছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। টোটাল আমার নামে বর্তমানে 8টা মামলা দিয়েছে। প্রশ্ন ওঠে, আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকেও কিভাবে হত্যাকাণ্ডের মামলার আসামি হলেন মনিরুল? নেপথ্যের কারণটাই বা কি? প্রথমে যে মামলাটা দিয়েছে 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, সে জাবেদ কাউন্সিলর জাবেদ, ওর খুব ঘনিষ্ঠজন, ওকে দিয়ে ফার্স্ট মামলাটা দিয়েছে। এর পরবর্তীতে একটা একটা করে বৈষম্য মামলা দিয়েছে আমার নামে। এলাকার ছিচকে সন্ত্রাসীদেরকে পাঠায় বা বিভিন্নভাবে আমাকে পুশ করে খালের ব্যাপারে যেন আমি আর চিন্তা না করি। খাল দখল সংক্রান্ত বিষয়ে ডিসি অফিসের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে মেলে মনিরুলের সোচ্চার থাকার প্রমাণ।
শুধু নথি পর্যবেক্ষণ করেই নয়, মনিরুলের দেয়া তথ্য অনুযায়ী সরেজমিনে অনুসন্ধানে দেখা মেলে দখলের প্রমাণ। দর্শক, পাখির চোখে দেখে নিন কতটা সুনিপুণভাবে দখল করা হয়েছে সরকারি খাল।